সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। আবারও আগুন। এবার মিরপুরের রূপনগরে লাগা আগুনে সর্বশেষ তথ্য মতে নিভে গেছে ১৬ প্রাণ। কিন্তু ১০ ঘণ্টায়ও পুরোপুরি নিভেনি আগুনের তাপ। তাজরিন, নিমতলী, চুরিহাট্টা, সীতাকুণ্ড, বেইলি রোড আর সবশেষ গাজীপুরের পর আজ মিরপুর। রেস্টুরেন্ট, ঝুট গুদাম, প্লাস্টিক বা পোশাক কারখানা, কেমিক্যাল গোডাউন, কোথায় লাগে না আগুন? আর গ্যাস সিলিন্ডার কিংবা এসি বিস্ফোরণে নিহতের খবর তো হয়ে গেছে স্বাভাবিক ঘটনা। প্রতিটি ঘটনার পর তাৎক্ষণিক শোরগোল, স্বজনদের আহাজারি, তদন্ত কমিটি গঠন, কিছুদিন গণমাধ্যমের শিরোনাম, তারপর সব চুপ। অসচেতনতা, সরকারি তদারকি কিংবা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনা, কোনো কিছুতেই আসে না পরিবর্তন। যেন আগুনে পুড়ে মরাই নিয়তির লিখন। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয়। এবার মৃত্যুকূপ মিরপুরে। আর এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গহর নইমুয়ারা, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, এবং মেজর অবসরপ্রাপ্ত AKM শাকিল নওয়াজ, ফায়ার ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। কাজে গিয়ে আর ফেরা হলো না। মিরপুরে কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে নিহত বেড়ে ১৬। ছাদে তালা থাকায় বের হতে পারেননি কর্মীরা, বিষাক্ত গ্যাসে মৃত্যু। সদিচ্ছা থাকলে ২১ দিনেই গণভোট সম্ভব। PR সহ ৫ দাবি আদায়ের হুঁশিয়ারি জামায়াতের। রাজনৈতিক ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে, সতর্ক থাকার আহ্বান বিএনপির। শাপলাকে প্রতীক না বানাতে এখনও অনরিসি, বিকল্প প্রস্তাব না পেলে একাই সিদ্ধান্ত নেবে কমিশন। শাপলা নিয়ে নির্বাচন করবে এনসিপি, হুঁশিয়ারি সার্জিসের। রাজপহলে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ, একদিনেই ফল দেওয়ার ঘোষণা প্রশাসনের। রাকসুতে শেষ দিনের প্রচারে প্রার্থীদের ব্যস্ততা, উৎসবের আমেজ। এবং এমপিও শিক্ষকদের লং মার্চে পুলিশের বাধা, শিক্ষা ভবন থেকে আবারও শহীদ মিনারে অবস্থান। 20% বাড়ি ভাড়া ভাতা সহ 3 দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। নঈম ভাই, জনাব শাকিল নওয়াজ, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। নঈম ভাই, আজকে মিরপুরে যে আগুন লেগেছে সেখানে ছোট্ট একটি বাক্য আমার আমাকে আসলে বেদনাহত করেছে। পুরো ঘটনাটাই তো বেদনাতুর। নাজমুল নামে একজন শ্রমিক, তিনি তার স্ত্রীকে শেষ মুহূর্তে ফোন করেছিলেন, নাসিমা, কারখানায় আগুন লাগছে, আমারে বাঁচাও। সেই নাজমুলের শেষ পরিণতি আসলে সম্ভবত মৃত্যুর দিকেই গেছে, কিংবা তার খোঁজ এখনো পাওয়া যায়নি। এই যে একের পর এক মানুষগুলো বন্দী হয়ে মারা যাচ্ছে, কখনো কেমিক্যাল গোডাউনে, কখনো কারখানায়, কখনো হচ্ছে বদ্ধ রুমে এসির বিস্ফোরণে, বিশেষ করে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ কিংবা বৈদ্যুতিক গোলযোগে সচিবালয় পর্যন্ত আগুন লাগছে। আমরা দেখি যে খুব শোরগোল করে অনেক কিছু বলা হয়, অনেক তদন্ত কমিটি করা হয়, অনেক সুপারিশ করা হয়। নিমতলী, চুরিহাট্টার পর কেমিক্যাল গোডাউন সরিয়ে নেওয়ার জন্য কেরানীগঞ্জে বিশেষ ব্যবস্থাও করা হলো। আসলেই কি কোনো পরিবর্তন গত ২০-২৫ বছরে এসেছে? ধন্যবাদ। প্রথমে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এখন পর্যন্ত ফায়ার কোনো কর্মীর আহত নিহত হওয়ার খবর আমরা পাইনি। কারণ এর আগে টঙ্গীতে এবং সীতাকুণ্ডে আমরা দেখেছি কি নির্মমভাবে তারা নিহত হয়েছেন, এবং কত কম প্রোটেকশানে, কত কম যন্ত্রপাতি নিয়ে তাদের কাজ করতে হচ্ছে। তারপরেও তারা কাজ করে যাচ্ছে। এটা আমাদেরকে সবার আগে স্বীকার করতে হবে এবং তাদেরকে সালাম দিতে হবে। আপনি যখন প্রথম ইয়েগুলো পড়ছিলেন, এক জায়গায় বললেন যে জীবন নিভে গেছে 16 জনের। আসলে এই 16টা মৃতদেহ পাওয়া গেছে। কতজনের জীবন নিভে গেছে এটা আমরা কোনোদিনও জানতে পারবো না, কোনোদিনও জানতে পারবো না। কারণ যে মানুষটার কথা বললেন, যার ওয়াইফ ওখানে ওয়াইফকে ফোন করেছে, তার নাম কি কারখানার খাতায় আছে কি না আমার সন্দেহ আছে। কারণ এইসব কারখানা এর আগে যখন রূপগঞ্জে হলো, সেখানে মৃতদেহ পাওয়া যাচ্ছে, কিন্তু তারা যে কারখানায় কাজ করে এটার কোনো নিয়োগপত্রও নাই, কোনো ইয়ে নাই। তো এই ফলে এই মৃতদেহের সন্ধান পাওয়াটা খুবই কঠিন হবে, এবং কোনো কোনো মৃতদেহ পাওয়া গেলে এটার কে উত্তরসূরি হবে, কে তার উত্তরাধিকার পাবে, সেটা নিয়ে বড় ঝামেলা হবে। কারণ ওইখানে আমরা কোনোদিন আমরা ILOর সাথে কাজ করছি, অনেকের সাথে কাজ করছি, কিন্তু এই যে শ্রমিকের বেসিক অধিকার, তারা একটা কাগজ পাওয়া কাজ করতে যাবে বলে, সেটা তাদের নাই। হয়তো অনেক বড় বড় হাউসেও নাই, হয়তো মিডিয়াতেও সকলের নাই, সেটাও হতে পারে। কিন্তু ওখানে যেহেতু একটা
দুর্ঘটনাপ্রবণ এলাকা এবং তাদের একটা হিসাব রাখতে হবে, সেটা কিন্তু নাই। একটা মা বলল মেয়ে এসএসসি পরীক্ষা দিয়ে এবার কাজে ঢুকেছিল, 3 মাস হলো কাজ করছে, এই তার ছবিটা ছাড়া কিছু নাই। সে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসে দাঁড়াতে পারছে না, নাই। তার চেয়ে দুঃখজনক হলো যাদের সন্তান বা আত্মীয় স্বজন পাওয়া যাচ্ছে না, তারা পাগলের মতন ছুটে বেড়াচ্ছে, কোনো তথ্য নাই, কেউ দিতে পারছে না বা দিতে চাচ্ছে না। এটাও আরেকটা দুর্ভাগ্যজনক ব্যাপার। আর ফায়ার কর্মীদের কাজ করতে গিয়ে সবচেয়ে বড় যে কষ্টটা পোহাতে হয় সেটা হচ্ছে ক্রাউড ম্যানেজমেন্ট। ওখানে এত মানুষের ভিড় হয়, আপনি এটা চিন্তা করতে মিরপুর পারবেন অবশ্য না। সেনাবাহিনী এবং বিজিবি মিলে সেটা ট্যাকেল করতে পেরেছে এবার। বিজেপি মিলিশিয়া কতটুকু পারবে এবং মানুষের ভিতরে যে সে তো তার আত্মীয় স্বজনকে দেখতে চাবে, তাকে তো আপনি আটকে রাখতে পারবেন না। বিজেপি মিলিটারির দরকার নেই, যদি একটা বোর্ড থাকতো, নাম বলে দিত যে অমুক অমুক আহত হয়েছে, তাদের অমুক জায়গায় রাখা হয়েছে বা এই তার অবস্থা, এটা 1 ঘন্টা পর পর তারা আপডেট করতো। না, এটা করা হয়েছে কিন্তু না, প্রপারলি এটা হয়তো করা তথ্য হয় না। তাদের কাছে আপনি নেই। আমাকে বলেন যে কয়জন নিখোঁজ আছে, এখন বলতে পারবে তারা? না, তারা বলতে পারবে না, তাহলে? কিন্তু বোর্ডটা আছে। না, এটা তো তাকে আত্মীয় স্বজনকে বলতে হবে। অ্যাটলিস্ট তারা এখন পর্যন্ত যদি বলতো যে এতজন নিখোঁজ আছে, আমাদের আজকে এতজন লোক কাজে আসছিল, জি, তার মধ্যে এতজনকে পাচ্ছি না, ট্রেস করতে পারছি না, সেটা হলেও তো এই তার নাম, কারণ তাদের কাছে কোনো কাগজও নাই। এটা হলো বাস্তব কথা। কিন্তু এগুলো আমাদের আরও আগে থেকে দেখা উচিত, বোঝা উচিত। আমি আরেকটা জোর দিব ফায়ার ব্রিগেডের বিষয়ে। তাদের তো ইকুইপ করতেই হবে এবং তাদের এই যে ক্রাউড ম্যানেজমেন্টের কথা বললেন, ফায়ার ব্রিগেডের 2টো অংশ আছে। একটা হচ্ছে ফায়ার ফাইটিংয়ের জন্য, আর একটা হচ্ছে সিভিল ডিফেন্স। জি, ফায়ার ব্রিগেড অ্যান্ড সিভিল ডিফেন্স পুরো অর্গানাইজেশনটার নাম। এই পার্টটা সবচাইতে অনাদৃত, মানে কোনো এটার বিকাশ নাই। কিন্তু সিভিল ডিফেন্সটা বেশি হওয়া উচিত ছিল। আজকে যদি সিভিল ডিফেন্স হতো তারা অনেক কাজ করতে পারতো, সেটা একটা বড় বিষয়। তো এই জিনিসগুলো আমাদের একটু ভাবতে হবে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। যার সন্তান ওখানে সকালে কাজে গিয়েছিল বা যার স্বামী অথবা স্ত্রী ওখানে কাজে গিয়েছিল, এখনও পর্যন্ত সে কোনো খবর পায় নাই। একটা সময় যখন খবর পেলাম, আমরা তখন কিশোরগঞ্জে আছি, তখনই আমার প্রথমে মনে হচ্ছিল যে কত মানুষ মরতে পারে। তখন পর্যন্ত 9 জনের খবর আসছিল, জি। ঢাকায় আস্তে আস্তে 26 হয়েছে, 16 16 হয়েছে, এটা আরও বেশি হতে পারে। এবং ডেড বডি যেটা পাওয়া যাবে সেটাই কাউন্টেড হবে, অনেক ডেড বডি পাওয়া যাবে না। কেমিক্যাল গোডাউনে তো যেটা বললাম, এখনো উদ্ধার অভিযান শুরু করা যায়নি তাহলে বুঝেন তাপের কারণে। ওখানে তো লোকজন ছিল, তাহলে তাদের কি হবে? তো এই জিনিসগুলো আমাদের, আপনি যেটা শুরুতেই বলেছেন, অনেকবার আলোচনা হয়, একবার আগুন লাগলে আমরা সবাই মেতে উঠি, অনেক কথা বলি, কত তদন্ত রিপোর্ট হয়। আপনি দেখেছেন আমাদের যখন এই ইয়েতে বেলি রোডে হলো, তখন তো 7 মসজিদ রোডের দোকানগুলো বন্ধ করে হ্যাঁ, দিয়েছিল। পুরো ঢাকা শহরের হ্যাঁ। সমস্ত রেস্টুরেন্ট আবার এখন বন্ধ সব ছিল চালু এক হয়ে মাস। গেছে এবং আগের চেয়ে আরও ব্যাপকভাবে চালু হয়েছে। আবার একটা দুর্ঘটনা ঘটে, এই যে আস্তে আস্তে খবরে দেখলাম যে কেমিক্যাল গোডাউনের নাকি কোনো লাইসেন্স ছিল না, কি ছিল না, এখন এগুলো বের আসতেছে। হয় আগুন এগুলো লাগার এখন পরে। বের জি। হবে। তো তাহলে কে কাজটা করবে? আরেকটা বড় জিনিস হচ্ছে, ধরুন যে কোনো, এটা আপনাদের ইয়েতেও দেখেছেন, এই যে উত্তরা স্কুলের উপরে যে হলো, মাইলস্টোন আমাদের লেখাপড়া কাগজে কলমে সব জায়গায় আছে যে একটা সিঙ্গেল কমান্ড হয়ে যাবে। এইরকম পরিস্থিতি হলে একজনের নির্দেশে সব কিছু চলবে, সে সবার কাছে দায়বদ্ধ থাকবে, সে সকলকে করবে, কোঅর্ডিনেট করবে এবং সেখানে চলবে। এটা কাগজে কলমে আছে, এটা আজ পর্যন্ত হলো না। উত্তরায় যদি একটা হতো, এটা হতে পারতো যে ওখানকার যে ওয়ার্ড কমিশনার আছে সে এটা দায়িত্ব নিত। মিরপুরে হতে পারতো, এখানে যে আছে এটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হতে পারে, গভর্নমেন্টের কোনো নমিনিত ব্যক্তিও হতে পারে, কিন্তু এগুলো নাই। এখানে যে যার মতন করে কাজ করছে, কে কার কথা শুনবে? এখন যদি আপনি বললেন যে 2-3টা বাহিনী আছে, ওখানে কে লিড করছে আর কার কথা কে শুনছে, কে কমান্ডে আছে, এটা আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু ওখানে একজনের কমান্ড থাকা উচিত, কিন্তু সেটা তো হয়নি। জি, নাইম ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শাকিল নেওয়াজ জনাব, আপনার কাছে আমি জানতে চাই, যেটি নাইম ভাইকে আমি প্রশ্নটা করেছিলাম, আপনি দীর্ঘদিন ধরে এই দুর্ঘটনা, অগ্নিকাণ্ড এগুলো নিয়ে কাজ করছেন এবং এগুলো নিয়ে আপনার পড়াশোনাও আছে। আমি যেটা জানতে চেয়েছিলাম যে গত 25 বছরে অসংখ্য হাজার হাজার মানুষ আগুনে পুড়ে মারা গেছে, যেটার আসলে সঠিক পরিসংখ্যানও ফায়ার সার্ভিস যেটি দেয় তার সাথে অনেকেরটা মিলে না, আবার পত্রিকাগুলো যেভাবে কম্পাইল করে সেগুলোও মিলে না, সঠিক তথ্যই আসলে পাওয়া কঠিন হয়ে গেছে। কিন্তু ফায়ার সার্ভিসের কিছু সরঞ্জামাদি, কিছু নতুন করে ক্রেন কিংবা অল্প কিছু মোটরসাইকেলের বাইরে আসলেই কি সিভিল ডিফেন্সের কথা যেটা বললেন, সেই জায়গায় কোনো পরিবর্তন কি এখন পর্যন্ত এসেছে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। আসলে একটা অর্গানাইজেশনকে জানতে হলে পরে
ভিতরে ঢুকে কাজ করতে হবে, আদারওয়াইজ মানে তাহলে জানা যাওয়া না এর টিপিক্যালিটিজমটা কী কী। আমি যেহেতু ফায়ার সার্ভিসে ছিলাম, সেটাকে আমি এটার বস্তুনিষ্ঠ জিনিসগুলো আমি বলতেছি। জি। প্রবলেমটা শুরু হলো, আপনি একটা ফায়ার ফাইটারকে আইনের মাধ্যমে তাকে নিয়োগ দিয়েছেন। আইনে লেখা আছে অগ্নি প্রতিরোধ, তারপরে নৌ উদ্ধার, এটা লেখা আছে আইনে। এখন একটা ফায়ার ফাইটারকে কিন্তু আপনার নিয়োগ দিচ্ছেন, কিন্তু অগ্নি যোদ্ধা হিসেবে তাকে নিয়োগ দিচ্ছেন, এবং এই ফায়ার ফাইটারকে কিন্তু আপনি হেন কাজ করতেছেন না। আমি আপনাকে বলি, পাখি উদ্ধার থেকে, বিড়াল উদ্ধার থেকে, ইভেন গরু পড়লে পরে এই কাজগুলো করতে হয়। ইভেন রাস্তা পরিষ্কারও কিন্তু করতে হয়। ইভেন আপনার গাছপালা পড়ে গেলে পরে এই কাজগুলো করতে হয়। মানে অন্য সংস্থার কাজ কিন্তু ফায়ার সার্ভিসকে করতে হয়। আমি পৃথিবীতে বেশ কিছু দেশ ঘোরার অভিজ্ঞতা হয়েছে, এবং পৃথিবীতে বেশ কিছু জায়গায় ন্যাশনাল ইন্টারন্যাশনাল এঙ্গেজমেন্ট আমার ছিল, এখনও আছে 13 বছর ধরে। একটা অর্গানাইজেশন যদি করতে হন, যুদ্ধ যদি বানাতে হন, যেমন আর্মিতে আছে, ইনফেন্ট্রি আছে, আর্টিলারি আছে, সিগন্যাল, একটার কাজ কিন্তু আরেক জায়গায় করে না, সাপোর্টিং করে। তো আপনি একটা ফায়ার ফাইটারকে অগ্নি যোদ্ধা হিসেবে নিচ্ছেন, তাকে আপনি কেমিক্যাল ফায়ার ফাইটিংয়ে নিয়োগ করতেছেন। ডু ইউ থিঙ্ক দিস ইজ জাস্টিফাইড? দিস ইজ নট জাস্টিফাইড। আপনি এখন কলাপস স্ট্রাকচার, যেটা বিল্ডিং ভেঙে গেলে সেখানেও তাকে নিয়োগ করতেছেন। ডু ইউ থিঙ্ক দিস ইজ জাস্টিফাইড? জাস্টিফাইড না। আজকে আপনি অ্যাঙ্কারিংয়ে এখানে আছেন, আপনি যদি এখন বলে যে তুমি ক্যামেরা নিয়ে যাও, তুমি এইটা করো, ওইটা করো, এটা ইট উইল বি বার্ডেন ফর ইউ। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স কিন্তু বহুত দূর এটা আবেদন করেছে। তাকে যে কমান্ড করবে, উনি হয়তো আমার সাথে এগ্রি করবে, সেক্রেটারি। এখন ফায়ারকে কমান্ড করে কে? সেক্রেটারি। সেক্রেটারি যে লোকগুলো আছে, বলেন সেক্রেটারি হিমসেলফ তার ডিজাস্টার সম্পর্কে কোনো জ্ঞান আছে, বা ফায়ার সম্পর্কে, বা তার এডিশনাল সেক্রেটারি সে কি কোনো দিন ফায়ার সার্ভিসে চাকরি করছে বা কোনো জ্ঞান আছে কিনা, তার ডিএস লেভেলের যে কোনো আছে কিনা, নাই। এখানে অনেকবার আমরা প্রস্তাব দিয়েছিলাম, যেটা হয় একটা অর্গানাইজেশনে কিন্তু একটা সেগমেন্ট ওখানে থাকলে পরে সুন্দরভাবে কিন্তু আপনি পরিচালনা করতে পারে। যেমন একটা ডাইরেক্টর লেভেলে ওখানে দিয়ে দিলেন, কিন্তু এরাও তারা অ্যালাউ করে না, মনে হয় যে তাদের সম্পত্তি অধিকার হয়ে গেল। একটা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে পুলিশ হলো একটা বড় জিনিস, বিজিবি একটা বড় জিনিস, কারা অধিদপ্তর একটা বড় জিনিস, আনসারও একটা বড় জিনিস, পার্শ্ব হলো এগুলাই, এর ভিতর ফায়ার। এই ফায়ারকে কিন্তু একসময় অর্ডার হয়ে গেছিল দুর্যোগ মন্ত্রণালয়ের আন্ডারে যাবে, বাট এটাকে দিতে যায় নাই। স্বাভাবিকভাবে তো তাই মনে হয়, তাতেই তো যাওয়ার কথা। বুঝছেন? তো যেখানে একটা মন্ত্রণালয় হিমসেলফ বার্ডেন এতগুলো লোক নিয়ে, সেখানে আরেকটা যেটা হলো দেশের দুর্যোগ নিয়ে কাজ করতে, এই বাহিনীকে নিয়োগ করতে হলে পরে, তাহলে ডোন্ট ইউ থিঙ্ক আলাদাই থাকতে হবে না? এটাকে আলাদা দিতে হবে। আরেকটা জিনিস হলো ফায়ার সার্ভিসের ইনটেক নিয়ে আপনি পরিচালনা করতে হবে। আর্মির অফিসার 3 বছর আসে চলে যায়, বাট ডু দে হ্যাভ দি মেন স্ট্রিম অফিসার আছে যারা ডাইরেক্টর সে তো ঢুকতেছে 3য় শ্রেণী। 3য় শ্রেণীর একটা ফায়ার স্টেশন সে চাকরি করতেছে আপনি উপজেলা চেয়ারম্যানের আন্ডারে, তার সামনে কথা বলার তার সাহস আছে? কোনো অফিসার সাথে কথা বলার সাহস আছে? তারপরে ডিসি পর্যায়ে দেখেন যে আছে, তারও এই একই অবস্থা, কথা বলতে পারে না। সেখানে সমপর্যায়ে লোক রাখতে হবে, তাহলে কিন্তু এই জিনিসগুলোতে হবে। এখন আপনি বলতেছেন ফ্যান্টাস্টিক জিনিস বলেছেন, হাউ ডু আই গেট দি মানে ম্যান স্ট্রেংথ। আপনার এই সময় টিভিতে আগুন লাগলে পরে সময় টিভি জানে যে তার এখানে কতগুলো লোক ছিল, অ্যান্ড ইফ ইউ ডু নট কাউন্ট দি হেড কাউন্ট, আমার যদি না করেন, আপনি পালায় থাকেন, তাহলে ভাই কেমনে জানবে? বিলিভ মি, রানা প্লাজার থেকে আমার অভিজ্ঞতা এফার্ট টাওয়ার পর্যন্ত একটাও স্টেটে মানে আমরা তথ্য পাই নাই। তোংহাই গার্মেন্টসের 6টা লোক বেঁচে যেত, আমরা যাই জিজ্ঞেস করছি, সবাই নেমে গেছে, কোনো লোক নাই, বাট ভাইরাস 6 জন লোক ভিতরে কাজ করতেছিল। তাহলে এই দায়িত্বগুলো তার। আর ফায়ার সার্ভিসে খলনায়ক করে তো লাভ নাই। আপনি কি বারে বারে আমরা এখানে বড় গলায় শাউট করেছি বিভিন্ন জায়গায়, রাজুকে যে আপনারা আইন চেঞ্জ করেন, আমাদের সাথে আসেন। যেখানে আমাদের পার্শ্ববর্তী 15 মিটার হাই রাইজ করতেছে, আমাদের দেশে এটা 30 মিটার বানাইছে।
15 মিটারতে আমাদের দেশে 30 বানাইছে, সেই জায়গায় কিন্তু আপনার সমানতা নাই। ফায়ার সার্ভিসকে আপনি যদি বলেন, এককালে আমি ইউনিভার্সিটি প্রফেসর, বিভিন্ন জায়গায় শুধু ফায়ারের লোকের তো হাঁটুতে বুদ্ধি, তারা আবার এই ইঞ্জিনিয়ারই করবে কেন? তখন আমি ওই ইঞ্জিনিয়ারকে কিন্তু আমি বলেছি যে আমার হাঁটুতে বুদ্ধি থাকলে এবার আপনি এডুকেটেড করেন। আপনার এর ভিতরে আপনি যে পড়ান, এর ভিতরে কোনোদিন ফায়ার নিয়ে পড়ান বা কোনো আইন নীতি নিয়ে পড়ান? ইঞ্জিনিয়ারিং কোনো ইউনিভার্সিটিতে ফায়ার নিয়ে পড়ে না, কোনো আইন বা রুলস নিয়ে পড়ে না। তারা আইসা কিন্তু বাইরে এসে হাতে কলমে শিখতেছে। তো আমার যদি ফায়ারের প্রবলেমটা থাকে তাহলে তো আপনাকে এডুকেটেড করানোর কথা। যন্ত্র দিয়ে কিছু হবে না, ফায়ারের অনেক যন্ত্র আছে, বাট যন্ত্র যে চালাবে, ভাই আপনি রাস্তার সামনে আমি যন্ত্র ফিট করাতে জায়গা রাখবে না, আপনি তার রেখেছেন হাই টেনশন ওয়্যার, এটা 60 ডিগ্রিতে যাইতে হবে, সেখানে তার আছে, এটা যাইতেই পারবে না। এফার্টটা ওরা ফেস দি প্রবলেম, উই ফেস দি প্রবলেম। তাহলে এই যন্ত্র কিনা লাভ কি, যেখানে ব্যবহারই করতে পারবেন না? আপনি কি রাস্তা রাখছেন? মাঝে তো হচ্ছে ওভারব্রিজ পার হতে পারছিল না। ভাই সব প্রবলেম আছে, কেউ কারো কনসিডার করে না। আপনার বলা আছে যে আপনি যদি একটা বিল্ডিং করতে চান, ফ্যাক্টরি করতে চান এবং করতে চান, পারমিশন ফায়ারের কাছ থেকে আগে নিতে হবে। এই জায়গায় যে ফ্যাক্টরিটা করেছে, এটা ডেফিনেটলি উনিও আমার সাথে এগ্রি করবে, এটা রেসিডেন্সিয়ালকে বিল্ডিংকে কনভার্টেড করছে আপনারই। আপনি দেখছেন 4 তলার উপরে টিন শেড দিয়েছে, এটা সম্পূর্ণ হারাম। এটা আবার কেসি লোকরা আগে রেখেছে, তাহলে টিন শেডের উপর ফ্যাক্টরি করতে সবার চোখের সামনে সবাই লাইসেন্স দিছে। ডোন্ট ইউ থিঙ্ক সবাইকে জবাবদিহিতার ভিতরে আনা উচিত না? এই লোকটাকে স্টপ করতে পারতো তখনই। ব্যাংক বলতো যে ভাই আমি দিব না, তোমার এটা আইডেল না। বা আপনার দুর্যোগ বলতো, বলতো যে আমি কল করে না, তোমার এটাই না, ওখানে কিছু ফুল স্টপ হয়ে যেত। হ্যাঁ, সিটি কর্পোরেশন বলতে তোমাকে আমি লাইসেন্স দিব না, তোমার এটা না। তো সবাই লাইসেন্স দিয়ে আপনি ইনভাইট করছেন। আই উইল সে দিস ইজ দ্য সাইলেন্ট কিলিং। অথবা আদৌ লাইসেন্স আছে কিনা আদৌ আছে ভাই, হতে পারে না। এই যুগে এতগুলো ইন্সপেক্টর, প্রত্যেকের ইন্সপেক্টর আছে, এই চোখ ফাঁকি দিয়ে এখানে ব্যবসা করা ভেরি ডিফিকাল্ট। তাহলে ব্যাংকের থেকে লোন নিচ্ছে কি? ব্যাংক তো বলে যে অমকের লাইসেন্স নিয়ে আসো, অমকের লাইসেন্স নিয়ে আসো, আবহাওয়া পরিবেশ লাইসেন্স নিয়ে আসো। তো এগুলোতে যাইতে হবে। আপনি যদি ঘোরায় না যান তাহলে কিন্তু হবে না। তা না হলে পরে আমাদেরকে ওয়ে রাখবেন। শুরুতে সেই প্রশ্নটাই করেছি, 25 বছর এই গোড়ায় যাওয়ার কথা আপনারা বলেছেন, এই গোড়াটা হবে না। আর বড়টা জিনিস হলো ভাই, আজকের এই বড় বড় ব্যবসায়ীকে সব রাজনৈতিক দলের নেতারা। আপনি মিডল ক্লাস ফ্যামিলি কিন্তু 100 পালন করতেছে এই রাজনীতির নেতারা, তারা কিছুই না। সালমান এফ রহমানের মতো লোক আমার সামনে বলে, আরে রাখেন সেফটি মেফটি কিছু লাগবে না। সে 600 কোটি টাকা দিয়ে একটা বাংলো ভিলেজ বানাই দিয়েছিল পদ্মার পারে। তার আর্কিটেক্ট বলে যে এখানে লাগবে না, কিছু লাগবে না, কারণ সব বলে ফায়ার প্রুফ জিনিসপত্র নিয়ে আসছি। সে আবার সেফটি দেখতে সারা বাংলাদেশের। তো তার মাথায় যদি এই বুদ্ধি থাকে তাহলে আপনি কি করবেন? রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনোদিন হবে না। রাজনীতির বিদ্রোহ বললো কাম হোয়াট মে, টুডে ইজ দ্য ফুল স্টপ, আমরা সেফটি ফার্স্টই করব। আপনি বলেন কয়টা রাজনীতিবিদ জানে যে মাথায় ডিজাস্টার নিয়ে পড়ালেখা করছে? আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা ফ্যাক্টরির একটা মালিক কি বলে জানেন? কয় যে উনি বলতেছিলেন যে ফার্স্ট এড করাবো কেন? বলা হয়েছে যে ফার্স্ট এড না করালে মৃত্যু হলে পরে বা হলে পরে মরে গেল, মরে গেলে যাই যাবে কয় না, 15 জন মরলে পরে 15 জন রেডি বাইরে থেকে আমার এখানে চাকরি নেওয়ার জন্য। এটা যদি মাইন্ডসেট হয় তাহলে আপনি কোথায় যাবেন? মালিক যদি বলে যে আমি কেন এক্সটিংগুইশার শিখবো, আমার তো দারোয়ান আছে, আমার তো সিকিউরিটির লোক আছে, যদি এই মাইন্ডসেট হয় তাহলে আপনি কালচার ডেভেলপ করতে পারেন না। কিন্তু এই মালিকরে বলেন সিঙ্গাপুর যেতে, উনি 10 বার উঠা নামা করবে, ইভাকুয়েশন ড্রিল করবে, থুতু পকেটে নিয়ে ঘুরবে, আবার সেই আইসা বাংলাদেশে কিন্তু অরাজকতা শুরু করে। তাহলে আপনি কি বলবেন না এটা মাইন্ডসেটের প্রবলেম? আমাদের মাইন্ডসেট এবং ল এনফোর্সমেন্ট আলটিমেটলি ল এনফোর্সমেন্ট করতে পারছি, ওইটা তো আমাদের সিস্টেমটাই তো ওইভাবে, সিস্টেমটা আমাদেরকে এইভাবে আনতে হবে। আপনি আমার বলেন বিদেশে একটা বাচ্চাকে ক্লাস 1, 2, 3 থেকে হাইজিনিক এগুলো নিয়ে শেখায়। আমি মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউএসএ কোর্স করেছি, দেখেছি রবিবারে বাচ্চারা এসে ফায়ার স্টেশনে খেলতেছে, এইটা দিয়ে খেলতেছে, সে এডুকেটেড হইতেছে। কিন্তু আমার দেশে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি লেভেলে কোনো শিক্ষা আছে? ইভেন আপনি বলেন ইউনিভার্সিটিতে আছে, যে ইউনিভার্সিটি ডিজাস্টার শিক্ষা দিতে, সেই ইউনিভার্সিটিতে এক্সটিংগুইশন নাই।
তাহলে আপনি কোথায় যাবো? আমি এক্সটিংগুইশার থাকলেও সেটা কিভাবে চালাতে হবে এটা জানেন, সেটা জানে না। তাহলে আপনি বুঝছেন গোড়ায় গলদটা কোথায়? জি, তা জনাব আমাদেরকে শাকিল এই নওয়াজ। জায়গাগুলোতে আসতে হবে। নাইম ভাই, আপনি যে গোড়ায় গলদের কথা বললেন, আমি ওটা নিয়ে কথাটা বারবার বলার চেষ্টা করছি যে প্রতিবার আমি নিজেও এখানে নিমতলি চুড়িহাট্টার সময় আমিও এখানে বসে চোখে পানি চলে এসছে কিংবা পড়ছি আমরা। তো আমরা দেখে যাচ্ছি, অভ্যস্ত হচ্ছি, শক্ত হচ্ছি, আবার বের হয়ে হাসাহাসি করছি। অনেকেই মনে করছে যে এটা একটা ইভেন্ট, আবার অনেকের কাছে এটা একটা উৎসবের মতো পরিবেশ যে সেখানে যাবে, ভিডিও করবে, টিকটক করবে। কিন্তু দিন শেষে যে মানুষগুলো প্রাণ চলে যায়, তাদের কি দেশ কিংবা সরকার কোনো মূল্য দেওয়ার চিন্তা কখনো করে যে এই মানুষগুলোর প্রাণ গেলে আর কাউকে যেন না দিতে হয়? খুব কঠিন একটা কথা বলেছেন। কঠিন কথা এই কারণে যে আপনি আপনার আত্মীয় তালিকায় দেখেন, এরা কেউ কিন্তু এইসব আগুনে মরে নাই, একজনও পাবেন না। এক্স্যাক্টলি। তাহলে আমাদের কি যায় আসে? এদেশ তো আমাদের না। আপনি একটু আপনার উপরে ধরেন আপনার সিনিয়র যে ভাই বোন আছে, তাহলে সবাই দেখবেন ছেলে মেয়ে বিদেশে পড়ে এবং তারাও চলে যাবে। এই দেশটা তো আমার না। আমি এই দেশটাকে ভোগের জন্য নিছি। এটা একটা সার্কাসে দেখছেন, এখন তো সার্কাস বন্ধ হয়ে গেছে, স্প্রিং বোর্ড থাকে, লাফাইতে লাফাইতে উপরে রিংটা ধরে আমরা লাফাইতেছি, উপরে রিংটা ধরে চলে যাবো। আর এই গরিব মানুষগুলা, গরিব মানুষের টাকায় কিন্তু আমরা বেঁচে আছি। এই যে রেমিটেন্সের টাকা, গার্মেন্টস তো পুরো একটা ভুয়া জিনিস। গার্মেন্টসে কোনো টাকা দেশে আসে না। রেমিটেন্সের টাকা যেটা আসে এটাই টাকা, এই টাকা দিয়ে আমরা চলছি, কিন্তু এই মানুষগুলার নিয়ে আমরা কোনো ভাবছি না। কিন্তু একটা সময় আসবে যখন তারা আসবে, তারা প্রশ্ন করবে, সেই সময় বেশি দূরে না, তখন আমরা কোথায় পালাবো সেটা একটা ভাবনার বিষয়। তবে আমাদের যদি নিয়ত থাকে এখনও কিছু করা সম্ভব। উনি যেটা বললেন এটা অনেক দিন থেকে কথা, যেটা কেন হোম মিনিস্টারের আন্ডারে থাকবে। আমাদের পাশের একটা প্রতিবেশী দেশের রাজ্য পশ্চিমবাংলায় কিন্তু দমকল একটা মন্ত্রণালয়, সেখানে সেকেন্ড লার্জ যে গুরুত্বপূর্ণ মন্ত্রী উনি হচ্ছেন দমকল মন্ত্রী। সুভাষ মুখোপাধ্যায় ছিল, তাকে তো ভাবা হতো জ্যোতি বসুর বিকল্প হিসাবে, বুদ্ধদেব বসু না আসলে সেই হতো। তো ধরেন পার্টির এরকম একটা গুরুত্বপূর্ণ পদে থাকা লোককে, তার মানে তারা এটাকে গুরুত্ব দিচ্ছে। তার সেখানকার আমরা তো দুই দেশই ব্রিটিশের কাছ থেকে পেয়েছি। তাদের দমকল মন্ত্রী হলো, দমকল মন্ত্রী হওয়ার পরে তাদের যে গঠন, আপনি যদি এই যে পাশে রাজশাহীর ওই পাশে মালদাতে যান বা তার একটা ছোট দুলিয়ানে যান, যেটা ছোট একটা মহকুমা এখন, সেখানকার ফায়ার সিস্টেমটা সম্পূর্ণ আলাদা করে ফেলেছে তারা মানুষকে এইভাবে ইনভলভ করছে। আপনি যদি ইয়েতেও যান, মায়ানমারে যান, যাদের আমরা গালি দিই সবসময়, রোহিঙ্গা বলি, মায়ানমারে কিন্তু আমাদের এত রোবাস্ট ফায়ার মেকানিজম নাই, কিন্তু প্রত্যেকটা মানুষ জানে কিভাবে কাজ করতে হবে। ওখানকার যে সমস্ত ছোট ছোট স্থানীয় সরকার আছে, এটা তাদের দায়িত্ব। আপনি ওখানে যে কোনো বাড়িতে যাবেন, বাড়ির সামনেই দেখবেন এই যে 3 বালতি পানি, 4 বালতি বালি এবং একটা বড় লাঠি, এই জিনিস আমরাও ছোটবেলায় কিন্তু দেখতাম, সেটিও বন্ধ হয়ে গেছে। এটা তাদের প্রত্যেক বাড়িতে রাখতে হবে, নাহলে ওই যে ওদের যে ইয়ে আছে স্থানীয় সরকার আছে, তারা মিলিটারি নিয়ে যাবে তাকে, তো মিলিটারির দেশ, কিন্তু তারা এটা করেছে। তো মানুষকে ইনভলভ করা দরকার খুব বেশি হলে। মানুষ হয়তো ওখানে চাকরি করতে যাবে না যদি দেখে যে এরকম আছে। এবং শ্রমিকরা যদি একসাথে হয়, এখন তো আমরা শ্রমিক ইউনিয়ন ভেঙে দিছি, এদেশের শ্রমিকদের কোনো কথা বলার জায়গা নাই। শ্রমিকরাও একটা শক্তি হতে পারে এই ধরনের বিষয়গুলো করার জন্য। কিন্তু আমাদের সবার আগে এটাকে একটা আলাদা, এখন তো ছোট্ট একটা অধিদপ্তর আছে, এটাকে টোটালি একটা মন্ত্রণালয় করতে হবে। এবং যেভাবে বেড়েছে আমাদের আগুনের ঘটনা, ধরেন আগে টঙ্গীতে কয়টা আগুন লাগতো, ওখানে সেই যে টঙ্গীর ফায়ার স্টেশন ছিল সেটাই আছে। গাজীপুরে কতগুলো ইয়ে আছে, আপনি অতদূর যাওয়ার দরকার নেই। আপনি যদি শুধু আমাদের আগারগাঁওয়ে দেখেন, সেকেন্ড ক্যাপিটালে যে অরিজিনাল প্ল্যান ছিল, অরিজিনাল প্ল্যানে সেকেন্ড ক্যাপিটালে 2টা ফায়ার ব্রিগেডের স্টেশন ছিল। এখন আছে আমার শ্যামলীতে ইয়েতে একটা, কল্যাণপুরে একটা, আর এদিকে আসাদ গেটের কাছে আর একটা। ওখানে এতগুলো বড় বড় ইনস্টিটিউশন আছে, হাসপাতাল ধরেন, সরকারি অফিস, কৃষি বিশ্ববিদ্যালয়। উনি আরেকটা জিনিস বলেছেন যে আমাদের যে বিল্ডিং করছে, বিল্ডিংয়ের কথা বাদ দেন, আমাদের যে গেটগুলো এখন বানাচ্ছে, একটা গেট দিয়েও ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারবে না। ওরা গেটটাকে এমন সুন্দর করে করেছে, এত মনোহর করে করেছে যে মাথাতেই আসে না যে ফায়ার লাগলে এই গেটটা ভাঙা লাগবে আমার, নাহলে পাশের দেয়াল ভেঙে ফায়ার ঢুকবে। কতক্ষণে দেয়াল ভাঙবে আর কতক্ষণে গেট ভাঙবে আর কতক্ষণে ফায়ারের যাবে। আপনি শুধু এই জায়গাটা দেখেন, যতগুলো বিল্ডিং হয়েছে, আগে গেটগুলো ছিল না, এখন সব গেট বানাচ্ছে। গেটের যে কী হুজ্জুতি শুরু হয়েছে, এবং এতে ফায়ারের কোনো অনুমোদন নাই। এবং ফায়ার ব্রিগেডের অফিস বড় মই নিয়ে ওখানে ঢুকতে পারে, তাকে ভাঙতে হবে,
আর নাহলে এটা সেম জিনিস ঘটেছে আমাদের চিটাগাং মেডিকেল কলেজে, উত্তরেও তো আমি সেম প্রবলেম। সিলেট মেডিকেল রাত্রে কলেজে 3টার সময় গেট বন্ধ করে দিয়েছে, গেট খোলার কোনো কিছু নাই। এইগুলো তো সাধারণ ব্যাপার। তো ওদেরও একটা নিয়মিত ড্রিলের মধ্যে রাখতে হবে। এখন ধরেন কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি সবাই মনে করে আমাদের কিসের ড্রিল, কিন্তু তাদেরও ড্রিল করতে হবে। এটা তারা নিজের উদ্যোগে করবে, কেন ফায়ার ব্রিগেডের লোক গিয়ে করাইতে হবে? এটা তাদের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আছে, তাদের ওখানে ব্যবস্থাপনা তাদেরই গড়ে তুলতে হবে, তাদের একটা হাইড্রেন্ট রাখতে হবে ওখানে, এক বা একাধিক। সেই জিনিসগুলো নাই। সেই জিনিসগুলো করতে গেলে আসলে এটাকে একটা মন্ত্রণালয়ে নিতে হবে এবং মন্ত্রণালয়ে গিয়ে সেইভাবে তাকে ইনফ্রাস্ট্রাকচার সাজাতে হবে। আর একটা লোক ফায়ার অফিসার হতে পারছে, কিন্তু সে কোনোদিন জীবনে ডিজি হতে পারবে না। এটা কি ধরনের অবস্থা? এক্স্যাক্টলি। এবং ওই যে আর্মি থেকে যারা আসছে, যে 3জন 4জন আসছে, তারা জান দিয়ে কাজ করছে, যত বাইরের প্রশিক্ষণ আছে তারা নিচ্ছে, কিন্তু এটা তো অর্গানাইজেশনে যাইতে হবে। এটা কেমনে যাবে? আমি ফায়ার অফিসার আছি, আমি ডিস্ট্রিক্ট ফায়ার অফিসার, আমি কোনোদিন ডিজি হতে পারবো না এই প্রতিষ্ঠানে। তাহলে আমি কোন ইয়েতে কাজ করব, কোন পেশনাতে কাজ করব? সেই জায়গাটা তাদের কাছে পরিষ্কার করা দরকার। অধিদপ্তর হলে তারা অধিদপ্তরে যাবে, তারা সেখানে কাজ করবে, আলাদা সচিব থাকবে, আলাদা মন্ত্রণালয় থাকবে না। সেই প্রেষণা ছাড়াই তারা যেভাবে জীবন দিয়ে কাজ করে, অবশ্যই গাজীপুরে যেটা দেখলাম, আপনি ওটা বাদ দেন। এই যে এখানে আমাদের একটা বাস পড়ে গেছিল সাভারে, সেই বাস থেকে কত ডুবুরি নিয়ে আসছে, কিছুই পারে না। আমাদের চিটাগাং থেকে একজনকে নিয়ে আসছে, তাকে তো প্লেনে আনে নাই, ট্রেনে আনছে, সে এক ড্রাইভ দিয়ে খুঁজে পেয়ে গেছে। তো এরা আমাদের রত্ন। আমরা নেপালে পাঠিয়েছি, তারা কাজ করেছে, নেপালের লোক এখনো সেটা স্মরণ করে। এদেরকে আমরা মূল্যায়ন করতে পারছি না। নেপালে আমি দুঃখজনক হতে পারে, এর চেয়ে তো কোনো দুঃখজনক ঘটনা ঘটতে পারে। দেখেন বিএম কন্টেইনার যেটা সীতাকুণ্ডের, জি, তারা কিন্তু জীবনের ভয় না করে ভিতরে রয়ে গেছে। এই যে 3জন মারা গেল, সামনে এগিয়ে যাওয়ার যদি কারণে মারা গেছে। কেমিক্যাল সম্পর্কে এত জ্ঞান থাকতো ও ঢুকতোই না, বাট ও জীবন দেওয়া চাচ্ছে যে এটাই করার জন্য। আমি একটু যেটা বলতে চাচ্ছিলাম যে ধরুন নঈম ভাই খুব সুন্দর করে বলেছেন যে আপনার কিংবা আমার কেউ কি আসলে আগুনে পুড়ে মারা গেছে এরকম কারখানাতে? উত্তর হচ্ছে না। কিন্তু যদি কখনো, বিশেষ করে বাসা বাড়িগুলোর কথা যদি বলি, আপনি বাসা নিয়ে কথা বলছিলেন, আবাসিক বাসাগুলো, সেই বাসাগুলোতেও আপনার ফায়ার এক্সটিংগুইশার তো দূরের কথা, সিঁড়িতে যে আপনার একটুখানি বাতাস বের হওয়ার জায়গা রাখতে হয়, কিংবা ছাদে ওঠার জায়গা, কিংবা আমার বারান্দার পাশে একটা আলাদা জায়গা কেটে সেখানে যেন বের হওয়ার রাস্তা থাকতে হয়, সেগুলো বলার পরেও যদি তারা সেগুলো না শুনে, তার মানে কি তারা তাদের নিজেদের কারো মৃত্যু না হওয়া পর্যন্ত তারা সেগুলো কখনোই বুঝবে না? আমি আপনাকে একটা বার্নিং এক্সাম্পল দিই। আমরা একটা প্ল্যান আমরা করতেছিলাম না, কারণ এই প্ল্যানে তারা কি করছে, 2টা সিঁড়ি হওয়ার কথা, একটা সিঁড়ি রাখবে না। অ্যান্ড হি ইজ সো পাওয়ারফুল। আমরা বলছি 2টা সিঁড়ি দিতে হবে, কারণ আমি লিফট লাগাইতেছি, আরও দিব। আমি যে লিফট দিয়ে তো আপনি ইউজ করতে পারবেন না, কারণ লিফট দিয়ে আজকে মানুষকে স্টেয়ারটা চেনা বন্ধ করে ফেলছে, এবং লিফট ইজ অকুপাইড বাই দ্য অল রাবিশ। আপনি বুঝতে পারছেন? তো মানুষের বিল্ডার্স কোম্পানিরা কত স্বার্থবান হলে পরে আপনি এই কাজটা করতে পারে, কারণ সে চাচ্ছে 10তলা বিল্ডিংয়ে যদি একটা সিঁড়ি উঠাই দিতে পারি, স্টেটওয়ে সে কিন্তু 6,000 স্কোয়ার ফিটের অ্যালাউন্স পাবে, এবং প্রত্যেকটা স্কোয়ার ফিট যদি 50,000 টাকা গুলশান এলাকাতে হয়, তাহলে কত? আপনি বিল্ডার্সের কথা ছাড়েন, এই যে আমাদের ইয়েতে স্কুলটা যে হলো, বিমান যেখানে ভেঙে পড়বে, ওখানে যদি 2টা সিঁড়ি থাকতো তাহলে মারা যেত না, কেউ মারা যেত না। এবং উনি তো ওটার মালিক, যে সে তো আর্মির লোক, সে তো সবকিছু জানে। তাকে তো একদিন টিভিতে আপনারা আনতে পারলেন না যে বলেন আপনি কেন এটা করছেন। আমাদের ধরে আর্মির লোক হলো হু ইজ ম্যান বিহাইন্ড দি গান, যেটা তো ওইটা ওই স্কুলে 2টা সিঁড়ি সে রাখতে পারত। উনি আমাকে বলেন রাজুক কেন প্ল্যান পাস করলো যে ফ্লাইওভার নিচে তো 3 কিলোমিটার 10 কিলোমিটার বিদেশ কিন্তু অ্যালাউ করে না, আর এটা উইদিন 3 কিলোমিটার। কেন এর ভিতর দিয়ে, এর নিচ দিয়ে কিন্তু সব প্লেন নামতেছে, খুব বিশেষ করে হয়তো আপনি যদি একটা লাঠি নিয়ে থাকেন, এটাতে ফেলাই দিতে পারবে। বাড়িঘর করতে পারে, কিন্তু স্কুল, মাদ্রাসা, মসজিদ, যেখানে জনসমাগম, এইটা তো রাজুকের কাছে যাওয়ার দরকার নেই। তার নিজের কনসেন্ট্রের কাছে সে যদি জিজ্ঞাসা করে যে আল্লাহ এটাকে করা সম্ভব, সে তো ধর্মকর্ম পালন করে, তখন তার মন থেকেই আসবে যে না এটা তুমি করিস না। সেদিন আসলে আমাদের সৌভাগ্য যে সবচেয়ে পুরনো দোতলা বিল্ডিংটাতেই বিমানটা ঢুকেছিল, 10তলা বিল্ডিংগুলোতে ঢুকলে হয়তো না। তার সামনে আসলে পরে আপনার যে এই বিল্ডিংটা আরেকটা নতুন নাম করা স্কুলটা, ওই স্কুলের উপরে পড়তো, একই লাইনে 3টে স্কুল। আপনি ভেঙে পড়া ছাড়াও আপনি যদি ওখানে 5 ঘন্টা থাকেন, আপনি দেখবেন সারাদিন প্লেন নামছে, ছাত্ররা আবাসিক, তারা কি করে সারাদিন?
তার তো গান বলে কিছু থাকবে না, ম্যাট্রিক পাস করার পরে সে যেখানে যাবে গান শুনতে পাবে না। তো এটাও তো একটা বড় ইস্যু। শব্দ দূষণ, শব্দ দূষণ যে কী পরিমাণ হচ্ছে, তার শরীরের দূষণ হচ্ছে, এটা নিয়ে আমরা কেউ ভাবি না। ওই স্কুল আবার রহমতে, আল্লাহ রহমতে চাঙ্গা হয়ে গেছে, চলতেছে। আমরা এই দেশে কি করব, কার কাছে যাব? আপনারা রাজনীতিবিদদের কথা বলছেন, সদিচ্ছার কথা বলছেন, কিন্তু এই যে আমাদের ঘনবসতি কিংবা জনবসতির যে চাপ, অথবা যেই দরিদ্রদেরকে আমরা নিম্নবিত্তদেরকে আমরা বললাম তারা আসলে মৃত্যুর মুখোমুখি হচ্ছেন, তাদের মধ্যে যে সচেতনতার অভাব কিংবা সদিচ্ছার অভাব, সেই বিষয়গুলো আমরা কিভাবে দেখেন করব? আপনার তারা তো নিম্ন লোকজন, তারা আসতেছে চাকরির জন্য ঢাকায় আসতেছে, বাধ্য তারা। এবং মালিক তাকে কি পরিমাণ নিপ্রেশন করতেছে আপনি নিজেও জানেন না। একটা ফ্যাক্টরিতে ঢুকতে হলে পরে তাকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম 7 days বলা আছে, সেটা করাচ্ছে না। হ্যাঁ করাচ্ছে, টিম ভাড়া করতেছে, বলে যে ভাই আমার ট্রেনিং দরকার নেই, সার্টিফিকেট দেন, কারণ 1 ঘন্টার জন্য আমার এত ডলারের ক্ষতি হয়ে যাচ্ছে। এবং ওই মেয়ে এবং ছেলেটা কিন্তু এটা বুঝতেছে না। আপনি জানেন ছোট্ট একটা জায়গার ভিতরে সে 8 ঘন্টা চাকরি করার পরে আবার টাইমে আরো 4 ঘন্টা করতেছে। বাসার ভিতরে যারা খুপড়ির ভিতরে সেখানেও মাইক্রো সেখানে হয়তো বা সিলিন্ডার কিংবা হিটার দিয়ে রান্না করছে। এবং সেখানকার ভাড়া যদি আপনি ধানমন্ডির ভাড়ার সাথে তুলনা করেন, ওখানকার ভাড়া বেশি, অনেক বেশি, স্কয়ার ফিট হিসাবে অনেক বেশি। তো আমরা এটা যতক্ষণ পর্যন্ত আপনি ডিসেন্ট্রালাইজেশন না করতে পারবেন, কেন সব ফ্যাক্টরিগুলো ঢাকার ভিতরে হতে হবে, কেন আরেক জায়গায় হবে না? আপনি 7টা আমাদের ডিভিশন আছে, ভাগ করে দেন, সেখানে করলে পরে কী হবে? আপনার অর্থনৈতিক কিন্তু প্রবৃত্তি বাড়বে, লোকজন আনএমপ্লয়মেন্টটাও অনেকটা সলভ হয়ে যাবে। আর বড় কথা হলো যে আপনাদের যে এই বড় বড় ফ্যাক্টরি করতেছে, ফ্যাক্টরি দেখবেন যে চিরাঙ্গের চাটগাঁয়ের মালিক হয়, সরি চাঁদপুরের মালিক হয়, সব লোক ম্যাক্সিমাম ওই এলাকা। জি, তো সেখানে তো আপনি দেখা যাচ্ছে যে সবাই ঢাকায় চলে আসতেছে। এটাকে ডিসেন্ট্রালাইজেশন না করার কোনো উপায় নেই। আপনি যতই ফ্লাইওভার করেন, আপনি বাইরের থেকে ঢাকায় আসলেন ধরেন 2 ঘন্টা, কিন্তু আপনার বাসায় পৌঁছতে লাগতেছে 6 ঘন্টা। আপনি কি এটাকে বলতেছেন যে মডার্ন লাইফ? ইটস নট এ মডার্ন লাইফ বা মডার্ন আরবান সিটি না। এটা হলো যত কনস্ট্রাকশন করতেছে এটা কোনো প্ল্যান ছাড়া এগুলো করা হচ্ছে। এগুলা পোশাক শিল্পে বলা হয় যে যে দেশে লোকের খাবার নাই সেই দেশে তো আমার ফ্লাইওভার এত দরকার নাই। আর ফ্লাইওভার দিয়ে আজকে রাস্তাঘাট করে কি করছেন? সব তো ব্যাটারি চালকের জন্য, আপনি গাড়িও চালাইতে পারতেছেন না, ইভেন নিজে আপনি চলতে পারতেছেন না, তাহলে লাভ কি আপনার? অথচ এটা যদি ডিসেন্ট্রালাইজ করতে দিতেন বা কানেক্টিং হাব করতেন, ধরেন আপনার এটা একটা হাব করতেন আপনার কুমিল্লার সাথে, টাঙ্গাইলের সাথে, আরেকটা হলো এখানে নরসিংদীর সাথে, ট্রেনে যে এখানে অফিস করে যেত আবার চলে যেত, ট্রেনে অফিস করে যেত আবার চলে যেত, তাহলে কিন্তু আপনার এইগুলো হতো। সেটাও কিন্তু আপনি করতেছেন না, সব আবাসিক এলাকা ঢাকা কেন্দ্রিক আপনি করতেছেন, তাহলে এখানে তো লোকজন আসবে। আমি আপনাকে বলছি ভয়ানক একটা ব্যাপার, প্রত্যেক বছর পানির লেভেল ঢাকা সিটিতে 10 ফিট নিচে চলে যাচ্ছে, আপনি বুঝতেছেন? জি, এবং পানির এবং এটা যে বড় ধরনের আর্থকোয়েকের একটা হচ্ছে না, সিঙ্কহোলের হবে না, হোয়াট ইজ দি প্রুফ? নঈম ভাই, আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি সর্বশেষ। আমাদের আর্থকোয়েক লাগবে না, সিঙ্কহোলে একসাথে 10টা বিল্ডিং পড়ে যাবে যে কোনো জায়গায়। সিঙ্গাপুরের মতো শহরে যদি হাসপাতালের সামনে সিঙ্কহোল হয়ে যায়, আমার ইন্দোনেশিয়ায় একসাথে 10টা বিল্ডিং একই দিনে পড়ে গেছে, উইদাউট কভার হয়ে যাবেন। তো আমরা আসলে একটা বুবি ট্র্যাপ তৈরি করছি এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের সবচেয়ে কমিটেড কর্মী, ফায়ার কর্মীদের জন্য এগুলো একটা বুবি ট্র্যাপ হয়েছে। তারা যেখানে যাচ্ছে মরে যাচ্ছে, আগে এরা মরতো না। তো এইটা আমাদের চিন্তা করতে হবে। আমাদের একটা মানবিক সরকার দরকার এবং মানবিকতার দিক থেকে আমাদের একটু ভাবা দরকার। অনেক ধন্যবাদ নঈম ভাই আপনাকে, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি মেজর একেএম শাকিল নওয়াজ আপনাকেও। আসলেই সত্যি কথা বলেছেন আপনারা যে মানবিক সরকার কিংবা রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই ধরনের দুর্যোগ মোকাবেলা করা অথবা দুর্যোগের ঝুঁকি কমিয়ে আনার সুযোগটি সত্যিকার অর্থেই বোধহয় কমে আসছে। তাই আমরাও প্রত্যাশা করি দুর্যোগ তাৎক্ষণিকভাবে মোকাবেলা করার চেয়ে ঝুঁকি প্রশমন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং দুর্যোগ পূর্ববর্তী সময়ের যে কার্যক্রমগুলো সেগুলোর প্রতি গুরুত্ব দিবে, এটাই আমরা বিশ্বাস করি। ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নে আমরাও প্রত্যাশা করছি সরকার সহ সংশ্লিষ্ট সকলে এই দিকটিতে এবং নাগরিকরাও সম্পৃক্ত হয়ে এই দিকটিতে নজর দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।